হ্যাঁ, শোনা যাচ্ছে? কথা বলো একজন, শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আর আসবে একটু, মনে হয় প্রবলেম হচ্ছে। স্যার স্ক্রিন শেয়ার করবে তো, একটু ওয়েট করো, তোমরা আসবে স্যার। হ্যাঁ, এবার ঢুকেছি মনে হয়। হ্যাঁ, এবার মনে হয় ঢুকে গেছি। হ্যালো, আচ্ছা। স্ক্রিন শেয়ার হবে নাকি? কথা শোনা যায় আমার? হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আরেকবার চেষ্টা করে দেখি। কাকুলি, জি স্যার। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার দিব নাকি এখন? স্যার আমি দেখছি, একটু কোহেস্ট করে দিই স্যার আপনাকে। হ্যাঁ স্যার। স্যার আপনি আনমিউট হয়ে গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার শুনছি, এখন কিন্তু আমি আমি এখন স্ক্রিন শেয়ার দিব। দেন স্যার। দিলাম, দেখি। শেয়ার দিতে হবে না? শেয়ার। আচ্ছা, তারপরে আমার এই, আচ্ছা, স্যার আসছে আসছে। আসছে না? জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে। দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কতজন আছে ওরা? 117। তোমরা কতজন আছো? স্যার 122 দেখাচ্ছে। 122 না? আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে কতটুকু বলেছিলাম? একজন বলো, গত ক্লাসে কতটুকু বলেছিলাম? স্যার গত ক্লাসে অ্যান্টিজেন ইমিউনিজেন
এরপর হচ্ছে ক্রাইটেরিয়া অফ গুড অ্যান্টিজেন পর্যন্ত গিয়েছিলাম। আচ্ছা, সেলস ইনভলভিং ইমিউন রেসপন্স এটা বলা হয়েছে? না স্যার, কেন টি সেল, বি সেল এগুলো হয়েছে না? স্যার হেল্পার টি সেল ডিটেলস বলা হয়নি স্যার, ডিটেলস বলা হয়নি। আচ্ছা, সেলস ইনভলভড ইন ইমিউন সিস্টেম যেটা টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল এবং ম্যাক্রোফেজের সাথে আরেকটা ডেনড্রাইটিক সেলস। দিজ আর দি মেজর সেলস ইনভলভড ইন ইমিউন সিস্টেম। T lymphocyte, B lymphocyte, macrophage, and another variety of macrophage is dendritic cell and natural killer cell. These are the cells involved in immune system. Again, T lymphocytes, main T lymphocytes are helper T cell, that is CD4 positive T cell, and cytotoxic T cell, that is CD8 positive T cell. These are the main T lymphocytes. And B lymphocytes, macrophage. The functions of immune cells in short. আমি আগেই বলেছিলাম যে একবারে সবকিছু জানা যাবে না, ওভারল্যাপিং আছে। কয়েকটা লেকচারের পরে অনেক কিছুই জানা যাবে। যেমন গত ক্লাসে মানে বলেছিলাম cells involved in phagocytosis. What are the cells involved in phagocytosis? একজন বলো দেখি। Macrophage and neutrophil. Macrophage, neutrophil. How macrophage phagocytize a cell? Can anybody tell it? What is opsonization? এটা বলা হয়েছে নাকি? না স্যার, বলা হয় না, ঠিক আছে। তাহলে ফাংশনস অফ ম্যাক্রোফেজ আমরা শর্টে বলে নিই। ফাংশনস অফ ম্যাক্রোফেজ হলো phagocytosis and antigen presentation. Functions of macrophage, phagocytosis, antigen presentation. When any foreign substance enters in body, phagocytic cells like macrophage comes in contact with that antigen and it ingests the antigen and degrades antigen intracellularly. যখনই একটা ব্যাকটেরিয়া বা কোনো ফরেন সাবস্টেন্স ঢোকে, ম্যাক্রোফেজ ওটার কাছে চলে যায় এবং ম্যাক্রোফেজের সারফেসে কতগুলো রিসেপ্টর আছে আমরা পরে বলবো। ব্যাকটেরিয়াল সারফেসে যে কতগুলা অ্যান্টিজেন আছে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করলে তখন এটাকে রিকগনাইজ করে এবং ফ্যাগোসাইটোসিস হয়ে যায়, মানে ম্যাক্রোফেজ এটাকে এনগাল্ফ করে ফেলে, ইন্ট্রাসেলুলারলি এটা কিল করে দেয়। ইন্ট্রাসেলুলার কিলিং এর কতগুলো মেকানিজম আছে, নাইট্রিক অক্সাইড তৈরি করা, সব পরে হবে। তাহলে এটা একটা, তাহলে অ্যান্টিজেন প্রেজেন্ট ম্যাক্রোফেজের ফাংশন হলো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস করার পরে আরেকটা কাজ আছে তার অ্যান্টিজেন প্রেজেন্টেশন। অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে গেলে কিন্তু প্রথমে ফ্যাগোসাইটোসিস করে নিতে প্রোটিনটা ডিগ্রেড করে ফেলে। এই প্রোটিনেরই একটা পার্ট পেপটাইড। পেপটাইড কি? কয়েকটা অ্যামাইনো অ্যাসিড মিলে না, এই পেপটাইডটা তখন প্রেজেন্ট করে অন দ্য সারফেস অফ ম্যাক্রোফেজ। ডেনড্রাইটিক সেলও কিন্তু একই, কোনো কিছু আসলে এটাকে এনগাল্ফ করে ইন্ট্রাসেলুলারলি ডিগ্রেড করে এটা সারফেসে প্রেজেন্ট করে এবং প্রেজেন্ট করার সময় এরা কতগুলা এমএসসি মলিকিউল এদের সারফেসে সহ এক্সপ্রেস করে। আমরা জানি যে এমএসসি মলিকিউল দুই ধরনের আছে, একটা হলো MHC1 আর MHC2। এগুলো আমরা পরে আরো বুঝবো। MHC1 মলিকিউল দ্বারা যদি এক্সপ্রেসড হয় তখন এটা সাইটোটক্সিক টি সেল, মানে CD8 পজিটিভ টি সেল উইল রিকগনাইজ। If the antigen presenting cell
presents the processed antigen along with class 1 MHC molecule, that processed antigen will be recognized by cytotoxic T cell, CD8 positive T cell. If the processed antigen is presented along with class 2 MHC molecule, it is then recognized by helper T cell, that is CD4 positive T cell. যদি অ্যান্টিজেন প্রসেস করার পরে পেপটাইডটা MHC 1 নিয়ে প্রেজেন্ট করে, এটা কে রিকগনাইজ করবে? CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল। আর যদি MHC 2 দ্বারা প্রসেস করে প্রেজেন্ট করে তাহলে হ্যাঁ, এটাকে বলা হয় রুল অফ 8। মনে রাখতে হবে, প্রথম অবস্থায় এটা একটু মনে রাখতে হবে যে রুল অফ 8 মানে যদি MHC 2 দ্বারা প্রেজেন্ট করে তাহলে CD4, 2 into 4 8। MHC 1 দ্বারা যদি প্রেজেন্ট করে তাহলে CD8 মানে 1 into 8 মানে 8। এটাকে মনে রাখার জন্য তোমাদের মতো যারা নতুন তাদের জন্য মনে রাখার জন্য বলা হয় রুল অফ 8। ঠিক আছে, 1 দ্বারা যদি প্রেজেন্ট করে, MHC 1 দ্বারা যদি প্রেজেন্ট করে তাহলে CD8 পজিটিভ টি সেল রিকগনাইজ করবে, আর MHC 2 দ্বারা যদি প্রেজেন্ট করে তাহলে CD4 পজিটিভ টি সেল রিকগনাইজ করবে। এটাকে রুল অফ 8 মনে রাখার জন্য। আচ্ছা, এগুলো কিন্তু রিপিট হবে এখন, জাস্ট মনে রাখার জন্য। আরেকটা জিনিস হলো যে কিভাবে এটা প্রেজেন্ট করে, আমরা একটু শর্টে বলি। এই যে এখানে দেখা যাচ্ছে নাকি এই স্লাইডটা? জি স্যার। হ্যাঁ, দেখা যায় না? জি স্যার। আচ্ছা, এই যে বাম দিকে ডিসি লেখা দেখা যায়, এটা ডেনড্রাইটিক সেল। জি স্যার। Dendritic cell, after processing inside the cell, the peptide antigen is presented along with class 2 MHC molecule, the MHC 2 molecule, and it is recognized by helper T cell. এটা একটু গন্ডগোল আছে, এটা মনে রাখো যে এই যে এটা হলো প্রসেসড অ্যান্টিজেন এবং MHC 2 মলিকিউল। এই যে প্রসেসড অ্যান্টিজেনটা এইটা মাঝখানে পেপটাইডটা, এটা হলো MHC 2 মলিকিউল। যখন এটা প্রসেস করে প্রেজেন্ট করে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, helper T cell recognizes this processed antigen by T cell receptor, TCR বলে, T cell receptor। এটা হলো ফার্স্ট স্টেপ। তাহলে MHC 2 দ্বারা প্রেজেন্ট করলো প্রসেসড অ্যান্টিজেনটা, এই যে পেপটাইডটা মাঝখানে আছে, it is then recognized by helper T cell by the help of T cell receptor. এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, এই যে MHC 2 CD4 molecule interacts with MHC 2 molecule, এখানে ওইভাবে দেখানো হয় নাই। CD4 molecule will interact with MHC 2 molecule, এরকম একটা। এটা হলো সেকেন্ড, to stabilize this interaction reaction. When the T cell receptor binds with processed antigen along with MHC 2 molecule, next step হলো CD4 molecule interacts with MHC 2 molecule. এটা হলো second, to stabilize this interaction. And which acts on helper T cell, এই যে এটা উপরে ইন্টারলিউকিন 1 দেখা যায়, দেখা যায় নাকি, বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এটা ভালো হয় না ছবিটা, তারপরেও। তাহলে যখন একটা প্রসেসড অ্যান্টিজেন প্রেজেন্ট করলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল along with class 2 MHC molecule, helper T cell recognizes this antigen by the help of T cell receptor. এটা হলো ফার্স্ট। সেকেন্ড কি হয়, CD4 molecule interacts with MHC 2 molecule to stabilize this reaction. এরপরে interleukin 1 is produced by antigen presenting cell which acts on helper T cell. This is called co-stimulation. একে বলে ফার্স্ট co-stimulation. এরপর আরো কিছু ঘটনা ঘটে, LFA1 এটা ওগুলো পরে।
যখন এটা ঘটে finally B7 molecule is expressed on antigen presenting cell. This is an expressible molecule. Normally কিন্তু থাকে না. When all the interactions are that is all the interactions occur, then B7 molecules are expressed on antigen presenting cell. এটা কিন্তু this is an expressible molecule. সবসময় যে B7 সারফেসে থাকে সেটা নয়, থাকে এটা এক্সপ্রেস করে, ওইটা ইন্টারঅ্যাক্ট করে কার সাথে? CD28 molecule of helper T cell. তাহলে B7 molecule on antigen presenting cell interacts with CD28 molecule on the helper T cell. This is the final co-stimulation. তাহলে প্রথমে কি হলো যে অ্যান্টিজেনটা এনগালভ করলো, করে ম্যাক্রোফেজ এটাকে প্রসেস করলো, তারপরে পেপটাইডটাকে প্রেজেন্ট করলো along with class 2 MHC molecule. Helper T cell recognizes this antigen by কি দ্বারা? T cell Helper receptor. T cell receptor দ্বারা। সেকেন্ড তারপরেটা কোন ঘটনাটা ঘটে এখানে? তারপরে স্টেপটা CD4 এর সাথে CD4 এর সাথে MHC2 টা হচ্ছে বাইন্ড ইন্টারঅ্যাকশন হবে। গুড, CD4 ইন্টারঅ্যাকশন স্টেবিলাইজ করবে। স্টেবিলাইজ। তারপরে কোনটা? interleukin 1 is released from the antigen presenting cell. antigen presenting cell. এটা কার উপর কাজ করবে? হেল্পার Helper T সেলের উপরে। ঠিক আছে। তারপরে ফাইনালি কি হবে? ফাইনালি B7 molecule is B7 expressed, না? জি স্যার। তারপরে এটা কার সাথে ইন্টারঅ্যাক্ট করবে? CD28 হ্যাঁ, এই ইন্টারঅ্যাকশনটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো বলা হয় ফাইনাল co-stimulation. এই ইন্টারঅ্যাকশন যখনই হবে তখনই হেল্পার T cell will be activated. Helper T cell activation means interleukin 2 messenger RNA interleukin 2 production শুরু করে দিবে। তাহলে when B7 molecule interacts with CD28 molecule, then T cell activation occurs. সব হয়ে গেল, কিন্তু B7 molecule এক্সপ্রেস হলো না, CD28 এর সাথে B7 ইন্টারাকশন হলো না, তাহলে কি হবে? হেল্পার T cell will not be activated. Rather, this T cell will be energized. মানে ভবিষ্যতে আর কখনো এই অ্যান্টিজেনে এই T cell অ্যাক্টিভেটেড হবে না। এটা আমরা যখন টলারেন্স বলবো তখন এটা মনে রাখতে হবে। এই জিনিসটা আমরা অনেকবারই বলবো, কথাটা এই ছবিতে দেখা। তাহলে ফাইনাল co-stimulation এটা কোনটা? when B7 molecule interacts with CD28 molecule, then helper T cell activation occurs. Helper T cell activation means interleukin 2 production starts. তারপরে interleukin 2 যখন বেশি প্রোডাকশন হবে, তাহলে activated helper T cell releases interleukin 2. Interleukin 2 has two types of functions. One is autocrine function, another one is paracrine function. এই যে হেল্পার T cell interleukin 2 রিলিজ করলো, ওটারই আবার সারফেসে কিছু রিসেপ্টর আছে, ওই রিসেপ্টরের সাথে interleukin 2 বাইন্ড করে, এটা interleukin 2 রিসেপ্টর। তারপরে এটার উপর আরো কাজ করে আরো interleukin 2 প্রোডাকশন করে। ঠিক আছে, এটা হলো অটোক্রাইন ইফেক্ট। তাহলে interleukin 2 is produced by helper T cell, which again acts on the same helper T cell to produce more and more interleukin 2 and to produce more and more interleukin 2 receptors. ঠিক আছে, বুঝা গেছে? এটুকু বুঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এটা হলো অটোক্রাইন ইফেক্ট হলো। এখন প্যারাক্রাইন ইফেক্ট, প্যারাক্রাইন ইফেক্টটা কি? ইন্টারলুকিন 2 এর হেল্পার T সেল যে নেই হেল্পার T সেল আছে, এটাকে প্রলিফারেট করে।
proliferate করার পরে a group of cells are produced. মানে এটা মানে clones of T cells are produced. ঠিক আছে? ক্লোন মানে ওই অ্যান্টিজেনের এগেইনস্টে এই সেলগুলা সেন্সিটাইজড হবে। ক্লোন অফ টি সেল, আমরা পরে বলবো হোয়াট ইজ ক্লোন। তাহলে কতগুলা টি সেল, নেইভ টি সেল মানে যে টি সেল এখনো কোনো অ্যান্টিজেনের বা কোনো অ্যাক্টিভেশন হয় না, কোনো অ্যান্টিজেনের যারা সেন্সিটাইজড হয় না, এটাকে বলা হয় NAIVE, নেইভ টি সেল। ঠিক আছে? এই টি সেল গুলাকে তখন প্রলিফারেট করে, মানে অনেকগুলা টি সেল করে, করার পরে কতগুলো আসে মেমোরি হেল্পার টি সেল, কতগুলো তৈরি হয় ইফেক্টর হেল্পার টি সেল। তাহলে ইন্টারলিউকিন 2 প্যারাক্রাইন ইফেক্টের মধ্যে কি আছে? ইন্টারলিউকিন 2 which acts on naive helper T cell to proliferate the T cell to produce effector helper T cell and memory helper T cell. মেমোরি সেল আমরা প্রথমে মনে হয় বলেছিলাম না? মেমোরি সেলের কি কি ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ বলেছিলাম? বলা হয়েছে কিনা মেমোরি সেলের ক্যারেক্টারিস্টিক্স? জি স্যার। কি বলতো? স্যার লাইফ স্প্যান হচ্ছে লং, তারপর প্রোজেনি রেখে যায়, তারপর হচ্ছে ভেরি স্মল অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন হচ্ছে মানে স্টিমুলেট। হ্যাঁ, তাহলে এটা আর নরমালি যতদিন আইজিজি তৈরি করতে পারে। হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে প্রথমে হলো মেমোরি সেলগুলাতে এটা আমরা আইজিজি তো এটা তৈরি করবো না, আইজিজি তৈরি করবে বি সেল, প্লাজমা সেল। এটা হলো মেমোরি হেল্পার টি সেল, একই ধরনের ক্যারেক্টারিস্টিক, যেটা লং লাইফ স্প্যান, অনেকদিন বাঁচে, এবং বিফোর ডেথ ইট গিভস রাইজ সাম প্রোজেনি, কতগুলা বাচ্চা কাচ্চা রেখে যায়। তারপরে এটা স্মল অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন ক্যান স্টিমুলেট মেমোরি সেল। ঠিক আছে? আর মেমোরি বি সেল যেটা, সেটা স্মল অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন ক্যান স্টিমুলেট মেমোরি বি সেল and can produce huge amount of immunoglobulin G. এটা পরে আমরা একটু পরে বলছি। তাহলে ইন্টারলিউকিন 2 এর একটা অটোক্রাইন ইফেক্ট বললাম, ওই সেলের উপর কাজ করে প্রচুর ইন্টারলিউকিন 2 তৈরি করে এবং ইন্টারলিউকিন 2 রিসিপ্টর তৈরি করে। আবার প্যারাক্রাইন ইফেক্টের মধ্যে আছে হলো হেল্পার টি সেল, নেইভ হেল্পার টি সেলের উপর কাজ করে প্রলিফারেট করে কতগুলো ইফেক্টর হেল্পার টি সেল তৈরি করে, কতগুলো তৈরি করে মেমোরি হেল্পার টি সেল। তেমনি ভাবে ইন্টারলিউকিন 2 সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করে। It also acts on cytotoxic T cell, naive cytotoxic T cell, to produce effector cytotoxic T cell and memory cytotoxic T cell. একই রকম cytotoxic T সেলের উপর কাজ করে অনেকগুলা সেল তৈরি করে, তার মধ্যে কতগুলা চলে যায় হলো এখনই কাজ করার মতো সৈনিক, এখনই কাজ করবে, কতগুলা থেকে যায় ভবিষ্যতে কাজ করার জন্য। ভবিষ্যতে কাজ করার জন্য যেটা থেকে যায় এটা বলা হয় মেমোরি সাইটোটক্সিক টি সেল, আর এখনই কাজ করার জন্য যেটা তৈরি যায় সেটা হলো ইফেক্টর সাইটোটক্সিক টি সেল। ওটার মতোই হেল্পার টি সেলের মতো, ওটাও মেমোরি হেল্পার টি সেল, ইফেক্টর হেল্পার টি সেল, এটাও তাই, মেমোরি সাইটোটক্সিক টি সেল এন্ড ইফেক্টর সাইটোটক্সিক টি সেল। এগুলো কিন্তু ইন্টারলিউকিন 2 এর কাজ। তাহলে হেল্পার টি সেল, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল will produce interleukin 2 এবং এটা তৈরি করবে memory and effector helper T cell, memory and effector cytotoxic T cell. এখন activated helper T cell also produces interleukin 4, interleukin 5, interleukin 10, etc. আরো আছে। এখন interleukin 4, interleukin 5, interleukin 6, 10 এগুলা, বিশেষ করে interleukin 4 এবং 5, এই দুটা খুব ইম্পর্টেন্ট। They act on B cell and B cell proliferation occurs. মানে একটা B cell অনেকগুলা B cell তৈরি করে, এটা হলো proliferation। এর মধ্যে one group plasma cell হয়, another group memory B cell তৈরি করে। Same, similar. তাহলে interleukin 4 and interleukin 5 acts on naive B cells to proliferate the B cells. Some of the B cells are developed into plasma cell, and plasma cell produce antibody.
and some of the B cells they are developed into memory B cell ভবিষ্যতে কাজ করার জন্য। তাহলে আমরা যদি সামারাইজ করি ব্যাপারটা তাহলে কি হলো যে ডেনড্রাইটিক সেল বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মেবি ম্যাক্রোফেজ dendritic cell is a variant of macrophage একটা অ্যান্টিজেন এনগালফ করলো ওরে প্রসেস করলো ওরে প্রেজেন্ট করলো along with class 2 MHC molecule. That processed antigen is recognized by helper T cell with the help of MHC2 molecule. Four molecule interaction occurs to stabilize this reaction. And then first co-stimulation is interleukin 1 is produced by macrophage which acts on helper T cell. আরো কতগুলো ঘটনা ঘটে আমি পরে বলবো এখন বললে ক্লামজি হয়ে যাবে। Finally কি হয় B7 molecule is expressed on antigen presenting cell which interacts with CD28 molecule on helper T cell. This is the final co-stimulation. When this interaction occurs, that is B7 and CD28, helper T cell activation starts. Helper T cell activation starts means production of interleukin 2 starts. Interleukin 2, যখন production হলো, interleukin 2 is released. It has autocrine effect and paracrine effect. Autocrine effect means interleukin 2 binds with the interleukin 2 receptor on the same helper T cell from which it is released, and it acts on the helper T cell to produce more and more interleukin 2 as well as more and more interleukin 2 receptors. Again, interleukin 2 acts on naive helper T cell to proliferate that cell, T cell. Some of the T cells are developed into effector helper T cell, and some of the T cells are developed into memory helper T cell. Memory T cell. Again, interleukin 2 also acts on naive cytotoxic T cell, which is proliferated. Some of the cytotoxic T cells, the proliferated cytotoxic T cells are developed into effector cytotoxic T cells. In 2. At the same time, activated helper T cell, it produces some other cytokines like interleukin 4, interleukin 5, interleukin 6, interleukin 10. Interleukin 4 and 5, they help in maturation, antibody production, and class switching of the antibody. এটা আমরা পরে বলবো। Antibody production টা আমরা জানি। এটা হলো it acts on B cell and proliferation of the B cell occurs. Some of the proliferated B cells are developed into plasma cells to produce antibody. Some of the B cells are developed into memory B cell to produce antibody in future. এটুকু বোঝা গেছে কিনা? জি স্যার। এটুকু কারো সমস্যা থাকলে বলো এখনই, কারণ এটা না বুঝলে দিস ইজ দ্য কোর অফ ইমিউনোলজি ফর আন্ডারগ্রেড স্টুডেন্টস। এটা যদি কেউ না বুঝে অনেক কিছুই বুঝবে না। স্যার এটা কিন্তু ওয়ালাইকুম সালাম, বলো স্যার। ইন্টারলিউকিন 2 এর যে অটোক্রাইন ফাংশনটা এটা বুঝতে পারছি না। বুঝতে পারছো না? অটোক্রাইন মানে কি? নিজের উপরেই কাজ করা। হ্যাঁ, ধরো তোমার হাত দিয়ে তোমার গালে যদি একটা থাপ্পড় মারো তাহলে এটা নিজের উপরে নিজেরই মারা হলো না। এটাও কিন্তু যে এই যে হেল্পার টি সেল যেটা তৈরি করছে ইন্টারলিউকিন 2 ওইটার উপরেই কাজ করছে। ওর সার্ফেস ইন্টারলিউকিন 2 রিসেপ্টর আছে, ওর সাথে গিয়ে প্রথমে বাইন্ড করে ওটার উপরে কাজ করে আরো অ্যাক্টিভেটেড করে, আরো অ্যাক্টিভেট মানে আরো ইন্টারলিউকিন 2 তৈরি করে, মোর ইন্টারলিউকিন 2 রিসেপ্টর তৈরি করে। এটা হলো অটোক্রাইন ইফেক্ট। স্যার এখানে কে কাকে আসলে অ্যাক্টিভেট করছে এটাই বুঝতে পারছি না। কে কাকে? এটা হলো হেল্পার টি সেল অ্যাক্টিভেট।
মানে হেল্পার টি সেল Helper- ইন্টারলিউকিন প্রডিউস হলো, হ্যাঁ, জি ওইটা ইন্টারলিউকিন 2 আবার যখন নিজের উপরে কাজ করছে, ওরা আরো বেশি, সে নিজে নিজে আরো অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, জি স্যার বুঝতে পেরেছি। নিজে নিজে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। ভিতরে আরো অনেক মেকানিজম আছে, কিন্তু এইটুকু তোমাদের জানলেই চলবে যে ইন্টারলিউকিন 2 acts on the same cell from which the helper interleukin 2 is produced, and it helps in more and more activation of the helper T cell. ঠিক আছে, জি বুঝা স্যার গেছে কিনা? জি এটুকু স্যার এখন বুঝতে বুঝো, পেরেছি। তারপরে হ্যাঁ। আচ্ছা, আর ইন্টারলিউকিন 4, 5 এগুলো বুঝেছো? কে বুঝে নাই? এটা কিন্তু একদম বেসিক ইমিউনোলজি, এইটুকু। এটা হয়তো আমি আরো 2-3 বার বলবো এই ছবিটা দেখিয়ে, পরে অনেকবার আসবে এই কথাটা। এখান থেকে অনেকগুলো, এটা থেকে যখন অটোইমিউনিটি পড়াবো তখন এটা আসবে কাজে, যখন টলারেন্স পড়াবো তখনও এখান থেকে কতগুলো কথা আসবে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো এইটা আর কি। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এতক্ষণ কি জানলাম, সেটা হলো যে এমএসসি দুটো আছে, একটা এমএসসি 1, এমএসসি আরেকটা আছে, কিন্তু ওটা আমরা এখন বলছি না। যখন এমএসসি পড়াবো তখন ওটা কথা বলবো, এমএসসি 3 ওটা আমরা এখন বলবো। তাহলে আমরা এমএসসি 1 এবং এমএসসি 2, আমরা এখানে যেটা বললাম, এমএসসি 2 দ্বারা যদি এক্সপ্রেসড হয় তাহলে হেল্পার CD4 পজিটিভ টি সেল উইল রিকগনাইজ ইট, তাই না? তেমনি ভাবে জি, যদি এই স্যার। যদি প্রসেসড অ্যান্টিজেনটা এমএসসি 1 দ্বারা এক্সপ্রেসড হতো, তাহলে কোন তখন CD8, CD8 পজিটিভ। হ্যাঁ, রুল অফ 8 মনে রাখতে হবে। ঠিক আছে, সেম, কিন্তু সেম, শুধু মানে এটা ডিপেন্ড করে। এখানে সব অ্যান্টিজেন সাধারণত এমএসসি 1 দ্বারা এক্সপ্রেসড হয় না, সব অ্যান্টিজেন এমএসসি 2 দ্বারা এক্সপ্রেসড হয়। তাহলে একটা মনের মধ্যে বাই দিস টাইম প্রশ্ন তোমাদের কাছ থেকে আশা করছিলাম, তাহলে কোন অ্যান্টিজেন এমএসসি 1 দ্বারা এক্সপ্রেসড হবে আর কোন অ্যান্টিজেন এমএসসি 2 নিয়ে এক্সপ্রেসড হবে, তাই না? একটা প্রশ্ন তো, তাই না? তাহলে এটা হলো সহজ একটা পথ আছে, মানে বুদ্ধি করতে হবে। সেটা হলো যে বাইরে থেকে যদি কোনো অ্যান্টিজেন এনগাল্প করে, বাইরে থেকে, যেমন একটা ব্যাকটেরিয়া ঢুকলো, ম্যাক্রোফেজটা এনগাল্প করলো, করে প্রসেস করে প্রেজেন্ট করলো, এইটা এমএসসি 2 দ্বারা এক্সপ্রেস হবে। তাহলে একটা জিনিস বাইরে থেকে এনগাল্প করলো, আবার এটা বাইরে প্রেজেন্ট করে যদি ম্যাক্রোফেজ বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা হলো এমএসসি 2 দ্বারা। আর যদি if the antigen is synthesized within the cell, macrophage or dendritic cell, and then it is expressed, it will be associated with MSC1 molecule. যেমন ধরো ভাইরাল অ্যান্টিজেন, ভাইরাস গুলো বডিতে যখন ঢোকে সেলের মধ্যে, ভিতরে গিয়ে কিন্তু ওরা রেপ্লিকেট করে প্রোটিন তৈরি করে, ভিতরে কিন্তু প্রোটিন হচ্ছে, বাইরে থেকে ঢুকছে না। ওই প্রোটিনের একটা পার্ট যখন প্রসেসড হয়ে প্রেজেন্ট করে, তখন এটা এমএসসি 1 দ্বারা। তাহলে যদি ভিতরে, তারপর টিউমার অ্যান্টিজেন, টিউমারটা তো বাইরে থেকে আসে না, ভিতরেই চেঞ্জ হয়, মিউটেশন হয়ে চেঞ্জ প্রোটিন তৈরি হয়। ওই অ্যান্টিজেনটা যদি প্রসেস হয়ে প্রেজেন্ট করে, এমএসসি 1 দ্বারা প্রেজেন্ট করে, তাহলে কি হলো? অ্যান্টিজেন ইন্ট্রাসেলুলারলি প্রডিউস হয়, এবং ওইটা যখন প্রেজেন্ট করে তাহলে এমএসসি 1 দ্বারা হয়। যেমন ভাইরাল অ্যান্টিজেন, tumor antigen, these are expressed along with MSC1 molecule because they are produced intracellularly. But bacterial antigens, foreign body antigens, etc., they are engulfed by the macrophage, processed within macrophage, and then presents on the surface of the macrophage along with class 2 MSC. এটা বুঝা গেছে কিনা?
জি জি স্যার বুঝে স্যার নাই স্যার এইটুকু বলো। এটা বুঝতে পারিনি স্যার। স্যার ইন্টারসেলুলার অর্গানিজম এটা মাইক্রোফেজ স্যার এনগালফ করছে কিভাবে? যেরকম স্যার গ্রানুলোমা যখন ফর্মেশন হচ্ছে স্যার তখন তো ওইটা হুম। মানে এনগালফ করছে না, জাস্ট একটা মানে লেয়ার ফর্মেশন করছে। তো এখানে স্যার তাহলে এনগালফটা করছে কিভাবে ইন্টারসেলুলার আহ, অর্গানিজম কি মাইক্রোফেজ? এই গ্রানুলোমা যখন তৈরি হয় না, ওখানে তো কোনো কিছু তো আহ, মানে ধরো যে ওখানে যদি কোনো গ্রানুলোমা, তবে কোন সেলটা প্রলিফারেট করে? হেল্পার টি সেল, হেল্পার তাই না? টি, জি স্যার, টি হ্যাঁ, হেল্পার 1 সেল। তার মানে হ্যাঁ, হ্যাঁ, টি হেল্পার 1 কেন হবে? গ্রানুলোমা, গ্রানুলোমা কোনটা? ধরো যেমন তোমার ধরো যে মাইক্রোব্যাকটেরিয়া, তাই না? ওটা জি থাকে স্যার। সেলের মধ্যে, কিন্তু সেলের মধ্যে তো তৈরি হয় না। ব্যাকটেরিয়া তো বাইরে ছিল, বাইরে থেকে সেলের মধ্যে ঢুকেছে না। জি স্যার। সেলের মধ্যে তো আর ব্যাকটেরিয়াটা তৈরি হয় নাই, তৈরি হয়েছে? না স্যার। বাইরে থেকে তো ব্যাকটেরিয়া ঢুকেছে, কিন্তু যেটা প্রোটিন, ধরো যে যেটা হলো তোমার ভাইরাল অ্যান্টিজেন, ওটা বাইরে থেকে ঢোকে না। ভাইরাসটা ঢোকে ভিতরে, অ্যান্টিজেন তৈরি করে বডি সেলের মেশিনারি ইউজ করে, ঠিক আছে? তারপরে হলো তোমার টিউমার অ্যান্টিজেন, এগুলো হলো সব সেলের মধ্যে, বাইরে থেকে ঢোকার কিছু নাই। এটা হলো জাস্ট মনে রাখার জন্য। বাইরে থেকে যদি কোনো অ্যান্টিজেন ঢোকে, ওটাই যদি আবার প্রেজেন্ট করে, তাহলে ধরো এখন যদি সালমোনেলা ঢোকে, কথার কথা, সালমোনেলা বডিতে হলো, হওয়ার পরে ম্যাক্রোফেজ এটাকে ইনভলভ করলো, করার পরে প্রসেস করে প্রেজেন্ট করলো একটা পেপটাইড, তাহলে এটা কি দ্বারা হবে? কোন এমএসসি এমএসসি দ্বারা টু, প্রেজেন্ট করবে? এমএসসি টু হবে, কারণ বাইরে থেকে নিল আবার বাইরে দিচ্ছে। কিন্তু যেসব অ্যান্টিজেন ভিতরেই তৈরি হয়, বাইরে থেকে নেয় না, সেটা যদি প্রেজেন্ট করে, সেটা হলো এমএসসি 1 দ্বারা। এটা মনে রাখার জন্য, ঠিক আছে? জি স্যার। ওইটা যদি সমস্যা হয়, তাহলে ভাইরাল অ্যান্টিজেন, তারপরে তোমার টিউমার অ্যান্টিজেন, ইউজুয়ালি দিজ আর এক্সপ্রেসড অ্যালং উইথ এমএসসি 1 মলিকিউল, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম ফাংশনস অফ ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজের দুটো ফাংশন, একটা ফ্যাগোসাইটোসিস আর একটা হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিভাবে কাজ করে, কাকে প্রেজেন্ট করে, আমরা কিছুটা তো বুঝলাম, তাই না আজকে? জি স্যার। তাই তো? হ্যাঁ। তাহলে ম্যাক্রোফেজের ফাংশনটা আমরা একটু বুঝলাম, সাথে সাথে আমরা বি সেলের ফাংশনটা আমরা বুঝেছি একটু, তাই না? বি সেলের মেইন ফাংশনটা কি? অ্যান্টিবডি প্রোডাকশন। অ্যান্টিবডি প্রোডাকশন। তাহলে অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে কে কে? ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, তাই না? এখন আমরা বলেছিলাম যে প্রথমে কোন অ্যান্টিবডি তৈরি হয়, এটা কিন্তু ওভারল্যাপিং, আমি আগেই বলেছি যে একবারে সব বুঝে যাবে, আইজিএম। তারপরে কোন অ্যান্টিবডি তৈরি হয়? আইজিজি। আইজিজি, ওগুলো আর কি, তাই না? আইজি, আইজিএ এরকম। এখন এই যে আইজিএম থেকে আইজিজি, আইজিই, আইজিএ তৈরি হয়, এগুলাতে কাজ করে ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 10, এরকম, ঠিক আছে? তাহলে ইন্টারলিউকিন 4 এর কাজ কিন্তু শুধু বি সেল ম্যাচুরেশনে নেয়, আরো আছে ক্লাস সুইচিং বলে। আইজিএম থেকে যে আইজিই, আইজিএ, আইজিজি এগুলো হচ্ছে, এটাকে বলা হয় অ্যান্টিবডি ক্লাস সুইচিং, ঠিক আছে? এই ক্লাস সুইচিং কিন্তু হেল্প করে এই সাইটোকাইন। এখন যদি কারো দেখা যায় যে ইন্টারলিউকিন 4 অনেক বেশি হয়ে গেছে, তার দেখা যায় তারা কিন্তু অ্যালার্জিক হয়, মানে আইজি প্রোডাকশন বেশি হয়, ঠিক আছে? এবং এর আরো ভিতরের কথা আছে, যখন অ্যাটোপি পড়াবো তখন ওগুলো বোঝা যাবে, ঠিক আছে? এরকম। তাহলে আমরা ফাংশনস অফ ম্যাক্রোফেজ আমরা জানবো। অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এখন ম্যাক্রোফেজ তোমার ফ্যাগোসাইটোসিস করে, এটা কিভাবে করে? একটা আমরা বলেছি যে একটা ব্যাকটেরিয়া ঢুকলে ম্যাক্রোফেজ এটাকে এনগালফ করে। তাহলে কি কিভাবে করতে পারে? দুইটা ভাবে করে ম্যাক্রোফেজ। একটা হলো অপসোনাইজেশন ফলোড বাই ফ্যাগোসাইটোসিস। অপসোনাইজেশন হয় দুইটা, অপসোনিন হিসাবে দুইটা কাজ করে। একটা হলো ইমিউনোগ্লোবুলিন জি,
আগে, এগুলো কিন্তু প্রথমে একটু একটু মনে রাখতে হবে, পরে এগুলো আবার ক্লিয়ার হবে। আমরা যখন আবার কমপ্লিমেন্ট পড়াবো তখন ধরে ধরে যে কোনটা কোনটা আছে, কি ফাংশন, হ্যাঁ, তাহলে এখন এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে ইমিউনোগ্লোবুলিন জি আর C3b, these two components act as অপসোনিন। অপসোনিন কথার অর্থ কি? মানে অপসোনাইজেশন যেখানে থাকবে ফলোড বাই ফ্যাগোসাইটোসিস থাকবে, মানে অ্যাপিটাইজার, খাওয়ার সুবিধা। হ্যাঁ, অপসোনাইজেশন মানে তারপরে স্টেপই হবে ফ্যাগোসাইটোসিস। যে একটা কিছুতে আগে একটা ব্যাকটেরিয়া ঢুকলো, ঢোকার পরে এটা অপসোনাইজেশন হলো, মানে ওখানে আইদার C3b বাইন্ড করলো অথবা ইমিউনোগ্লোবুলিন জি বাইন্ড করলো, তার মানে পরের স্টেপটা হবে ফ্যাগোসাইটোসিস, মানে এনগালফ করবে ফ্যাগোসাইটোসিস। তাহলে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে, মানে ফ্যাগোসাইটোসিস করে, এবং করার আগে যে অপসোনাইজেশন হয় দুটা ওয়ে। এখানে আমরা যেটা দেখিয়েছি, এখানে দেখো, এটা হলো ইমিউনোগ্লোবুলিন জি মলিকিউল, অ্যান্টিবডি। দেখা যায় নাকি আমার এটা? হ্যাঁ, জি এটা হলো স্যার। ম্যাক্রোফেজ, এটা ম্যাক্রোফেজ। ইমিউনোগ্লোবুলিনের দুটা কম্পোনেন্ট থাকে, একটা হলো এফএবি পোর্শন, মানে ফর্কের যে হ্যান্ডেল, এটা বলা হয় এফসি পোর্শন, আর ফর্কের যে বাইফার্কেশন যেটা থাকে এটাকে বলা হয় এফএবি, মানে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, আর এটা বলে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। এটা এফসি পোর্শন আর এফএবি পোর্শন। এফএবি পোর্শনে মানে ওখানে হলো অ্যান্টিজেনটা বাইন্ড করে, এফসি পোর্শন মানে হলো এখানে মানে একটা নিউট্রোফিল, এগুলোতে এফসি পোর্শনের জন্য রিসিপ্টর সারফেস। ধরো ম্যাক্রোফেজ, এখানে একটা এই যে বলা হচ্ছে রিসিপ্টর, দেখা যায় রিসিপ্টর, হ্যাঁ, এই যে দেখা যায় নাকি? এবং এই জি রিসিপ্টরের স্যার। সাথে এই যে অ্যান্টিবডিটা বাইন্ড করেছে, তাহলে কি হলো? এই যে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডিটা বাইন্ড করেছে, তাহলে এটা বলা হয় অপসোনাইজেশন। মানে immunoglobulin G binds with a bacteria, for example. তার মানে that bacteria has been opsonized. তার মানে এরপরে হলো এটা ম্যাক্রোফেজ এটাকে এনগালফ করতে সুবিধা হবে। কিভাবে ম্যাক্রোফেজ এনগালফ করে? ম্যাক্রোফেজ যখন অ্যান্টিজেনটা বাইন্ড করে তখন এফএবি পোর্শনে, মানে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ড, এফএবি পোর্শনে, বাইফার্কেটেড পোর্শনে, এই যে হ্যান্ডেল যেটা, এটা কিন্তু রিমেইনস ফ্রি। এই হ্যান্ডেলে এফসি পোর্শনের জন্য রিসিপ্টর আছে ম্যাক্রোফেজ। তো যখনই এটা বাইন্ড করে, একটা ব্যাকটেরিয়া ঢুকলো, ঢোকার পরে ইমিউনোগ্লোবুলিন জিটা ওখানে বাইন্ড করলো, করার পরে এফসি পোর্শনটা ফ্রি থাকে, তখন এফসি পোর্শনটা গিয়ে এই রিসিপ্টরের সাথে বাইন্ড করে অন দি ম্যাক্রোফেজ সারফেস, তারপরে এটাকে এনগালফ করে ফেলে। তাহলে একটা ব্যাকটেরিয়ার সাথে যে ইমিউনোগ্লোবুলিন জি বাইন্ড করলো এটাকে বলা হয় অপসোনাইজেশন। আর এই যে খেয়ে ফেললো যে ম্যাক্রোফেজ, এটাকে হলো ফ্যাগোসাইটোসিস। যখনই অপসোনাইজেশন কথা আসবে তখনই ফ্যাগোসাইটোসিস কথা আসবে। এই ইমিউনোগ্লোবুলিন জিটা পরিবর্তে এখানে যদি C3b বাইন্ড করে, ব্যাকটেরিয়া ঢুকলে তার সাথে C3bও বাইন্ড করতে পারে, এবং ম্যাক্রোফেজের সারফেসে C3b এরও রিসিপ্টর, তখন ওই রিসিপ্টরের সাথে বাইন্ড করে এনগালফ করে। ঠিক আছে? তাহলে ম্যাক্রোফেজ engulfs foreign substance after opsonization by either immunoglobulin G or C3b. বুঝা গেছে কথা? একটা ব্যাকটেরিয়া যখন ঢুকবে তখন তার সাথে এসে C3b বাইন্ড করবে, করলে এই C3b এর জন্য আবার রিসিপ্টর আছে ম্যাক্রোফেজের সারফেসে। ওই C3bটা গিয়ে ম্যাক্রোফেজের সারফেসে যখন রিসিপ্টরের সাথে বাইন্ড করে তখন এটাকে এনগালফ করে ফেলে। ব্যাকটেরিয়া C3b কমপ্লেক্সকে ম্যাক্রোফেজ এনগালফ করে ফেলে, তারপরে ইন্টারসেলুলার কিলিং করে দেয়। তেমনি ভাবে একটা ব্যাকটেরিয়া
এই এফসি পোর্শনের যে এফসি রিসিপ্টর আছে ম্যাক্রোফেজের সারফেসে ওর সাথে গিয়ে বাইন্ড করে। তাহলে ব্যাকটেরিয়া ইমিউনোগ্লোবুলিন জি যে কমপ্লেক্সটা হলো ওইটা তারপরে এনগাল্প করে ইন্ট্রাসেলুলার কিলিং করে। এই যে আমি দুটা বললাম, ম্যাক্রোফেজ engulfs bacteria by after opsonization by either immunoglobulin G or C3b. যদি C3b দ্বারা opsonized হয় কোনো ফরেন সাবস্টেন্স এবং সেটা যদি ম্যাক্রোফেজ এনগাল্ফ করে, এটা কোন ধরনের ইমিউনিটি কম্পোনেন্ট হবে? এটা হলো ইনেট ইমিউনিটি। ঠিক আছে, এটা আর একটু পরে বোঝা যাবে ভালো। এটা হলো ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট, মানে এটার কোনো স্পেসিফিসিটি নাই। যে ব্যাকটেরিয়া ঢোকে একই রকম ভাবে C3b গিয়ে তার সাথে বাইন্ড করে, এবং C3b এর জন্য যেহেতু ম্যাক্রোফেজের সারফেসে রিসিপ্টর আছে, ও এনগাল্ফ করে ফেলে, কিল করে। এটা হলো ইনেট ইমিউনিটি, নন স্পেসিফিক। ঠিক আছে, মেমোরি নাই, কিছু নাই। কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি এর যেটা কথা বললাম এটা কিন্তু স্পেসিফিক। এটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি কম্পোনেন্ট। আগে ধরো যে কারো সালমোনেলা ইনফেকশন হয়েছে, হওয়ার পরে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, তারপর ওই ইমিউনোগ্লোবুলিন জি সালমোনেলার কাছে যাবে, গিয়ে ওর সাথে বাইন্ড করবে, তারপরে অপসনাইজড হবে, তারপরে এটা ম্যাক্রোফেজের সারফেসে যে এফসি রিসেপ্টর আছে তার সাথে বাইন্ড করে এটা ইন্টারসেলুলারলি এনগাল্ফ করে কিল করে দেবে। এটা বোঝা গেছে কিনা? একটু জটিল হয়ে গেল মনে হয়। কোনটা ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট, কোনটা অ্যাকোয়ার্ড ইমিউনিটির কম্পোনেন্ট আমি প্রথম ক্লাসে বলেছিলাম বা দ্বিতীয় ক্লাসে। এটুকু কে বুঝে নাই বলো? বলো, তোমরা আসো নাকি? জি স্যার। জি স্যার। স্যার বুঝতে পেরেছি নাই? স্যার। বুঝতে পেরেছো? জি বলো স্যার। তো C3b দ্বারা যেটা অপশনাইজড হলো, এটা ইনেট ইমিউনিটি না অ্যাকোয়ার্ড ইমিউনিটির কম্পোনেন্ট হবে? ইমিউনিটি। কেন? কারণ নন স্পেসিফিক, মেমোরি নাই। নন স্পেসিফিক মেমোরি থাকবে না। মানে সালমোনেলা হলো যে কাজ করবে, শিগেলা মানে ইস্কেরিসিয়া কোলাই হলো যে সে কাজ করবে, সিডোমোনাস হলো একই কাজ করবে। যেটাই ঢুকুক সে C3b বাইন্ড করে এটা কিল করবে। কিন্তু আর ইমিউনোগ্লোবুলিন জিটা কেন অ্যাকোয়ার্ড? স্পেসিফিক স্পেসিফিক মেমোরিজে তৈরি হবে। এটা তো আছে। এটা হলো যে ইমিউনোগ্লোবুলিন জিটা যেটা তৈরি হয়েছে, এটা শুধু যদি সালমোনেলার এগেইনস্ট হয়ে থাকে শুধু সালমোনেলাকেই করবে, এটা সিডোমোনাসকে করবে না, ক্যাম্পাইলোব্যাক্টেরিয়াকে করবে, অন্য ব্যাকটেরিয়াকে করবে না। স্পেসিফিক। ঠিক আছে, এই যে ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হলো, প্রথমে ইমিউনোগ্লোবুলিন এম হলো, তারপর ইমিউনোগ্লোবুলিন জি হলো, এই জিটা স্পেসিফিক্যালি ওই অ্যান্টিজেনটাকেই শুধু রিকগনাইজ করবে, অন্যটাতে পারবে না। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার প্রথমবার যখন কোনো ব্যাকটেরিয়া আসতেছে বা যখন সালমোনেলা বা এরকম যখন ব্যাকটেরিয়া আসতেছে তখন হয় না তার এগেইনস্টে, তাহলে কোথেকে আসবে? জি স্যার। তাহলে C3b এর সাথে বাইন্ড করলো, C3b এর সাথে বাইন্ড করলো, এনগাল্ফ হয়ে গেল, তারপরে প্রসেস করে প্রেজেন্ট করে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে, হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হবে, ইন্টারলিউকিন 4-5 তৈরি হবে, তারপরে বি সেল অ্যাক্টিভেটেড হবে, হয়ে প্লাজমা সেল হবে, ইমিউনোগ্লোবুলিন এম হবে, জি হবে। ওই জি গিয়ে আবার যখন ওই সালমোনেলা আসবে তখন তার এগেইনস্টে তাকে তার সাথে বাইন্ড করবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, গুড। তাহলে এই হলো তোমার ফ্যাগোসাইটোসিসের। হ্যাঁ, নিউট্রোফিলটা কিন্তু একই ধরনের কাজ করে। আচ্ছা, আমরা আর কিছু আছে কিনা দেখি। এনকে সেল, তাহলে আমরা জানলাম যে হেল্পার টি সেলের কি ফাংশন, কিছুটা তো জানলাম, তাই না? সাইটোটক্সিক টি সেল আমরা বলি যে সাইটোটক্সিক টি সেল, পরে আমরা আবার সুন্দর করে বলবো।
এটা সাধারণত MHC 1 দ্বারা যদি কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট করে, কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সেটাকে রিকগনাইজ করে, তাই না? তাহলে আমরা এটাও বলেছি যে ভাইরাল অ্যান্টিজেন, টিউমার অ্যান্টিজেন এগুলা কিন্তু MHC 1 দ্বারা এক্সপ্রেসড হয় এবং সাইটোটক্সিক টি সেল মানে CD8 পজিটিভ টি সেল এটাকে রিকগনাইজ করে। তাহলে একটা ভাইরাস ইনফেক্টেড সেল কে কোন সেল কিল করবে, হেল্পার টি সেল না সাইটোটক্সিক টি সেল? সাইটোটক্সিক সাইটোটক্সিক তেমনি ভাবে টিউমার সেলকে সাধারণত কোন সেল কিল করবে, হেল্পার টি সেল না সাইটোটক্সিক টি সেল? সাইটোটক্সিক সাইটোটক্সিক হ্যাঁ, ঠিক আছে, গুড। আচ্ছা, এখন এই যে ন্যাচারাল কিলার সেল মানে ন্যাচারালি কিল করে সে, হ্যাঁ, এর জন্য কিছু লাগে না, ন্যাচারালি কিল করে এটা মানে হেল্পার টি সেলও লাগে না, কি বলে MHC 1ও লাগে না, MHC 2ও লাগে না, ঠিক আছে? এটা ন্যাচারালি কিল করে। তার মানে এটা যেগুলা সেল এই যে সাইটোটক্সিক টি সেল গুলোকে MHC 1 এক্সপ্রেস করতে পারে না, অনেক সেল আছে ধরো ভাইরাস ইনফেক্টেড সেল বা টিউমার সেল, ওগুলা প্রেজেন্ট করে অ্যান্টিজেনটা, কিন্তু MHC 1 আইদার নাই ওই সেলে অথবা কম, যার জন্য এক্সপ্রেস করতে পারে না। ন্যাচারাল কিলার সেলটা গিয়ে ওইসব সেলকে রিকগনাইজ করে কিল করে দেয়। তাহলে ন্যাচারাল কিলার সেল কোন ধরনের সেলকে কিল করে? দি সেল which are deficient in MHC 1 molecules or inappropriately present MHC 1 molecule, ঠিক আছে? যেটুকু দরকার সেটুকু করতে পারে না অথবা করেই না, তাদের বেছে বেছে ন্যাচারাল কিলার সেল। তাহলে যাদের MHC 1 দ্বারা এক্সপ্রেসড হলো অ্যান্টিজেন সেটাকে কিল করলো সাইটোটক্সিক টি সেল। কতগুলো সেল আছে এটা এক্সপ্রেস করতে পারে না, এটার ভিতরে নাই অথবা কম আছে, তাদের গিয়ে আবার বেছে বেছে ন্যাচারাল কিলার সেল কিল করে দেয়, ঠিক আছে? এটা হলো একটা। আরেকটা কিল করে ন্যাচারাল কিলার সেল কি করে, এটা ADCC বলে একটা কথা আছে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। হ্যাঁ, এটা আছে কোনো নাই। আচ্ছা, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, এটা দেখি তো এখানে যে এই যে এটা দেখা যায়, এই যে এই 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 ছবিটা, ফটোটা দেখা যায় না? এটা NK সেল, এই যে এটা একটা NK সেল, NK সেলের মধ্যে আছে লাইসোজোম, হ্যাঁ, এটা হেলমিনথের। এখন ধরো যদি কোনো একটা সেল ইমিউনোগ্লোবুলিন মানে কোনো একটা অ্যান্টিজেন যেটা ইমিউনোগ্লোবুলিন G দ্বারা ওর সাথে বাইন্ড, মানে অ্যান্টিবডির কাজ হলো যদি কোনো অ্যান্টিজেন বডিতে ঢোকে ওর সাথে অ্যান্টিবডিটা বাইন্ড করবে, মানে অ্যান্টিজেনটা হলো চোর, অ্যান্টিবডিটা হলো পুলিশ। পুলিশের কাজ কি? বেছে 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 চোরকে ধরা, তাই না? আর চোরের কাজ হলো পুলিশ থেকে পালিয়ে বেড়ানো। তো ওই অ্যান্টিবডি গুলো যখন তৈরি হয়, ধরো সালমোনেলার এগেইনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়, তখন এই অ্যান্টিবডি গুলো বডিতে থাকে, খুঁজে দেখে কোথায় কোথায় সালমোনেলা আছে, যেখানে থাকে সেখানে গিয়ে তার সাথে বাইন্ড করা মানেই বুঝতে পারছো যে কমপ্লেক্স হয়ে গেল, আইদার এটা এনগাউট হয়ে যাবে, অথবা যদি এনগাউট না হয় আরেকটা মেকানিজম আছে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন হলো চোর, অ্যান্টিবডি হলো পুলিশ। যদিও আমাদের দেশে পুলিশের মাঝে মাঝে অন্যরকম দেখা যায়, সেটা নয়, কিন্তু এটা আইডিয়ালি হওয়া উচিত, পুলিশের চোর ধরা কথা। তো আমাদের দেশের পুলিশ আবার কখনো চোরকে প্রশ্রয় দেয়, সেটা তো আর এখানে থাকবে না। তাহলে যেটা বলছিলাম যে যখন একটা ব্যাকটেরিয়া ঢুকলো, অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, ইমিউনোগ্লোবুলিন জিটা গিয়ে ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করলো, তাহলে
ওই ব্যাকটেরিয়াটা তাহলে কি হবে, ম্যাক্রোফেজের সাথে যে এফসি রিসিপ্টর আছে আগে যেটা বলেছিলাম ওটার সাথে বাইন্ড করবে, করে এনগাল্ফড হয়ে যাবে, ইন্টারসেলুলার কিল হয়ে যাবে। এটা যদি না হয়, কোনো ইয়ে যদি না করতে পারে, তখন এনকে সেল পার্টিসিপেট কিভাবে করে। এনকে সেলেরও কিন্তু এফসি রিসিপ্টর আছে, কিন্তু এনকে সেল ব্যাকটেরিয়াকে কিল করে না, মানে এনগাল্ফ করে না। NK cell produces some proteolytic enzymes, perforin, granzyme, perforin, PERFORIN, perforin and granzyme. এই পারফোরিন মানে কি, পারফোরেট করে দেয়। পারফোরেট করা মানে কি, সেলকে সারফেসটা ফুটো করে দেয়। গ্রানজাইম গিয়ে অ্যাপোপ্টোসিস করে, অ্যাপোপ্টোসিসকে আমরা পরে বলবো। যার ফলে এ কিন্তু এনগাল্ফ করে না, এর সাথে যখন কাছাকাছি আসে তখন কতগুলা পারফোরিন গ্যানজাইম রিলিজ করে দেয়, দিয়ে তখন সেলকে ড্যামেজ করে দেয় বাইরে থেকে। ঠিক আছে, তাহলে ইমিউনোগ্লোবুলিন জিটা যদি কোনো ফরেন বডির সাথে বাইন্ড করে, এটা ম্যাক্রোফেজের সংস্পর্শে আসলে এনগাল্ফ হয়ে যেতে পারে, নিউট্রোফিলের কাছে আসলে এনগাল্ফ হয়ে যেতে পারে। আর যদি এনকে সেলের কাছে আসে তাহলে এডিসিসি মেকানিজমে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি হয়ে পারফোরিন এবং গ্রানজাইম রিলিজ করে ওটাকে ড্যামেজ করে দিতে পারে, ওয়ালটাকে ড্যামেজ করে গ্রানজাইমটা গিয়ে তার ওই যে মানে সেলটাকে ডেথ করে দেবে। ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে একটা হেলমেট, হেলমেটের অ্যান্টিজেনের এগেইনস্টে ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হয়েছে, মানে অ্যান্টিজেনটা রিলিজড হয়েছে, ওটা ম্যাক্রোফেজ নিয়েছে, টেক আপ করেছে, করে অ্যান্টি হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয়েছে, হেল্পার টি সেল থেকে ইন্টারলিউকিন 4/5 তৈরি হয়েছে, ইন্টারলিউকিন 4/5 দিয়ে বি সেলকে স্টিমুলেট করেছে, বি সেল আবার কিছু প্লাজমা সেল হয়েছে, প্লাজমা সেল তৈরি করেছে ইমিউনোগ্লোবুলিন জি। এই ইমিউনোগ্লোবুলিন জিটা যেগুলো বললাম, যে একবার যদি ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হয়ে যায়, স্পেসিফিক ইমিউনোগ্লোবুলিন জি, পুলিশ ওর কাজ কিন্তু কোথায় কোথায় আছে অ্যান্টিজেনটা খুঁজে বের করা। তো ও গিয়ে করবে কি, যেখানে যেখানে হেলমেটটা আছে যেহেতু এনকে সেলের সারফেসে রিসিপ্টর আছে ফর ইমিউনোগ্লোবুলিন জি, তখন এই রিসিপ্টরের মাধ্যমে এনকে সেলটা থেকে রিকগনাইজ করে এই যে লাইসোজাইমাল এনজাইম এখানে রিলিজ করে দেয়, মানে পারফোরিন গ্রানজাইম রিলিজ করে দিয়ে হেলমেটটাকে কিল করে দেয়। ঠিক আছে, আবার হেলমেটকে ইওসিনোফিলও কিল করতে পারে। এই যে দেখো এখানে ইওসিনোফিল, সেম মেকানিজম। ইওসিনোফিল হেলমেটটা অনেক বড়, এটাকে এনগাল্ফ করতে পারে না। কেটোক্রিমি রাউন্ড ওয়ার্ম যেটা, তারপরে এরকম কতগুলা বডিতে যেটা ট্রাইচিনেলা স্পাইরালিস, তারপরে এরকম, এদের তো আসলে ইয়ে করতে পারে না, এনগাল্ফ করতে পারে, অনেক বড় সেলের চাইতে। তখন কি করে, এর কিছু কিছু অ্যান্টিজেন যখন ডিসলস্ট হয়ে যায়, those antigens are taken up by macrophage but antigen presenting cells, immunoglobulins are produced against those antigen, যেটা আমরা আগে বলেছি কিভাবে একটা অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, জিএম হয়, ক্লাস সুইচ হয়ে আইজিই, আইজিজি, আইজিএ এগুলো হয়। আইজিই যখন তৈরি হয়ে যায়, আইজি যে অ্যান্টিবডি তৈরি হোক না কেন, অ্যান্টিবডি কিন্তু আগেই বলেছি পুলিশের মতো কাজ, যেখানে অ্যান্টিজেন পাবে সেখানে গিয়ে বাইন্ড করবে। এই যে একটা হেলমেট লাল যেটা, এই হেলমেটের যে সারফেসে যে অ্যান্টিজেন আছে, এই যে আইজিই গুলা বাইন্ড করে। ইসোনোফিলের গায়ে সারফেসে এই আইজিইর জন্য রিসিপ্টর আছে, এফসি রিসিপ্টর। তখন এটার সাথে গিয়ে ইসোনোফিল গুলো বাইন্ড করে, বাইন্ড করার পরে ইসোনোফিল থেকে লাইসোজাইমাল এনজাইম গুলো রিলিজ করে দিয়ে হেলমেটটাকে কিল করে। এটাও এডিসিসি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। ঠিক আছে, তাহলে এটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে। তাহলে যখন একটা বডিতে অ্যান্টিজেন ঢোকে, সেটা কিভাবে কিল্ড হতে পারে,
ধরো একটা ব্যাকটেরিয়া যদি ঢোকে কিভাবে কিল্ড হতে পারে? প্রথমে যদি ঢোকে তাহলে আমরা বলেছি C3 গিয়ে বাইন্ড করে নন স্পেসিফিক্যালি ইট ইজ এনগালড বাই ম্যাক্রোফেজ, তাই না? তারপরে ম্যাক্রোফেজ যখন এনগালড করে ফেললো, ম্যাক্রোফেজটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তখন এটা প্রসেস করে তখন এটা প্রেজেন্ট করে, তারপরে এটা তখন হেল্পার টি সেল রিকগনাইজ করে প্রসেসড অ্যান্টিজেন। হেল্পার টি সেল প্রডিউসেস ইন্টারলিউকিন 4/5, ইন্টারলিউকিন 4/5 গিয়ে আবার বি সেলকে স্টিমুলেট করে প্লাজমা সেল করে অ্যান্টিবডি তৈরি হয়, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি IgM, IgG, IgG যদি তৈরি হয়, IgG গুলো গিয়ে আবার ওই স্পেসিফিক ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করবে, করে দুটো FC রিসেপ্টর ফর IgG, তখন এটাকে এনগালড করে ফেলে। এই যে IgG যে ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করবে এটাকে বলা হচ্ছে অপসোনাইজেশন, আর যখন ম্যাক্রোফেজ এনগালড করলো এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। অপসোনাইজেশন ফলোড বাই ফ্যাগোসাইটোসিস। আবার এই ব্যাকটেরিয়া যদি বা কোনো ফরেন বডি যদি এরকম স্পেসিফিক IgG গুলা বাইন্ড করে, IgG সাথে বাইন্ড করে, এটা যদি NK সেলের টাচে আসে, NK সেলের সারফেসেও আছে কিন্তু FC রিসেপ্টর ফর IgG, তখন NK সেল এর সাথে বাইন্ড করে, NK সেল তখন এনগালড করে না, NK সেল পারফোরিন এনজাইম রিলিজ করে সেলটাকে কিল করে। ঠিক আছে? তেমনি ভাবে হেলমিন্থের ক্ষেত্রেও কিন্তু এডিসি, এটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, NK সেল যেটা করলো। হেলমিন্থের ক্ষেত্রেও কিন্তু এডিসিসি হয়, এটা করে ইওসিনোফিল। হ্যাঁ, তেমনি ভাবে যে যখনই কোনো হেলমিন্থ অনেক লার্জার, যার ফলে ইট cannot be taken up by the macrophage, but part of the helminth antigen when releases, it is taken up by the macrophage process and present the antigen along with class 2 MHC molecule. That processed antigen is recognized by helper T cell by the help of T cell receptor. Helper T cell is activated. Helper T cell produces interleukin 4, interleukin 5. These interleukin 4 and interleukin 5 stimulates the cell to produce plasma cell, and plasma cell produces immunoglobulin. At first, IgM is produced, and then after class switching, IgG, IgE, IgA bind with the helminth, and eosinophil has receptor for FC portion of IgE, immunoglobulin E. When eosinophil comes in contact with the IgE, which is bound with the helminth, eosinophil releases lysosomal enzymes, proteolytic enzymes, and damages the helminth. This is the way how helminths are damaged by eosinophil, although it is much larger than eosinophil. This is one type of antibody dependent cellular cytotoxicity. ঠিক আছে? তো এগুলো আমরা পরে আরো বলবো। আচ্ছা, তাহলে আজকে আমরা যদি সামারাইজ করি আপনার আজকের ক্লাসটা, আমরা কি করলাম দেখলাম যে সেলগুলা কি সেলস ইনভলভড ইন ইমিউন সিস্টেম, মেইন সেলস আরো আছে কিন্তু, সেটা টি লিম্ফোসাইট, এর মধ্যে আছে হলো হেল্পার টি লিম্ফোসাইট দ্যাট ইজ CD4, আর সাইটোটক্সিক টি লিম্ফোসাইট দ্যাট ইজ CD8 পজিটিভ, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল। দিস আর দি মেইন সেলস হ্যাঁ which take part in immune system. আমরা কিন্তু একটু আগেই দেখলাম eosinophil can also take part in immune system. Eosinophil helps in killing the nematodes. ঠিক আছে, larger worms. আচ্ছা, তারপরে আমরা দেখলাম ফাংশনস অফ ম্যাক্রোফেজ হলো একটা হলো ফ্যাগোসাইটোসিস আর অ্যান্টিজেন প্রেজেন্টেশন। ফ্যাগোসাইটোসিস আমরা দেখলাম কি ভাবে হতে পারে, তাই না? দুইটা ভাবে হতে পারে, একটা নন স্পেসিফিক্যালি হতে পারে, একটা হলো স্পেসিফিক্যালি হতে পারে।
মানে একটা ইনেট ইমিউনিটি কম্পোনেন্ট, একটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি কম্পোনেন্ট। নন স্পেসিফিক্যালি কিভাবে হয়, যে when a bacteria enters for the first time in body, C3b, one of the components of complement, binds with that bacteria. As the macrophage has the receptor for C3b, and the bacteria and C3b complex will come in contact with macrophage, it is engulfed by the macrophage, and it is processed, and the bacteria is killed intracellularly. আরেকটা ভাবে আমি কি বললাম, যে when specific immunoglobulin G binds with bacterium or antigen, এটাকে বলে opsonization, and macrophage has receptor for Fc portion of the immunoglobulin G. When the bacteria and immunoglobulin G complex come in contact with macrophage, and it binds with the Fc portion of the immunoglobulin G, it is engulfed. তাহলে C3b binding and IgG binding, এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? অপসনাইজেশন। তাহলে অপসনিন, যদি হঠাৎ দাও অপসনিন হলো C3b একটা, আর ইমিউনোগ্লোবুলিন G আর একটা অপসনিন, দুইটা। ঠিক আছে, এই তাহলে আমরা এরপরে আমরা এই যে যেটা বললাম, যে যখন বাইন্ড করলো বা কি বলে ইন্টারসেলুলারলি ডিগ্রেড করে দিল পেপটাইড, তখন এটা সারফেসে ডিগ্রেডেড হওয়ার পরে, প্রসেসড হওয়ার পরে, পেপটাইড এবং ক্লাস 2 MHC মলিকিউল এটা এক্সপ্রেস করেন the surface of the macrophage or dendritic, মানে antigen presenting cells. It is then recognized by helper T cell with the help of T cell receptor, TCR. Next, CD4 binds with the MHC2 molecule to stabilize this interaction. এরপরে interleukin 1 is produced by dendritic cell, that is an antigen presenting cell, which acts on helper T cell. This is called first co-stimulation. And finally, when all other things are, এখানে আরো কয়েকটা ইন্টারাকশন হয়, আমরা পরে বলবো, এখন ক্লামজি হয়ে যাবে, এইটুকু মনে রাখা দরকার তোমাদের। When all other interactions are complete, then B7 molecules are expressed on the antigen presenting cell, which interacts with the CD28 molecules on helper T cell, and then helper T cell is activated. Helper T cell activated মানে কি? It means more interleukin 2 production is started. Interleukin 2 যখন প্রোডাকশন হওয়া শুরু হয়ে যায়, effect means interleukin 2 binds with the interleukin 2 receptor present on the same cell, helper T cell, from which the interleukin 2 is released, and more interleukin 2 and more interleukin 2 receptors are produced by the activated helper T cell. Interleukin 2 also acts on naive helper T cell to produce to proliferate the cells. Some of the proliferated helper T cells are effector helper T cells, and some are developed into memory helper T cells. Similarly, interleukin 2 also acts on naive cytotoxic T cells, and proliferation of the cytotoxic T cell occurs. Some of the proliferated cytotoxic T cells are developed into effector cytotoxic T cells, and some are developed into memory cytotoxic T cells. In addition to interleukin 2, interleukin 4 and 5, also interleukin 6, interleukin 10 are produced by helper T cells. Interleukin 4 and interleukin 5, they act on a B cell to proliferate. Some of the B cells are developed into plasma cells to produce immunoglobulins. Some of the B cells are developed into memory B cells to produce immunoglobulin in future. ঠিক আছে, তো these are the things you have to remember. এখন যদি এমন হয়, বডি কতগুলো মেকানিজম আছে, আচ্ছা একটু পরে বলবো। আচ্ছা, আর কি বললাম যেন? আচ্ছা, তারপরে এনকে সেলের কি ফাংশন আমরা বলছিলাম। এনকে সেলের ফাংশনটা হলো যে একই ধরনের কাজ করে। যখন একই ধরনের না,
আমরা বললাম যে যদি processed antigen is presented along with class 1 MHC molecule, it is then recognized by helper T cell. If it is এই শোনা যায় নাকি? আসো নাকি তোমরা? আচ্ছা, if it is presented along with class 2 MHC molecule, if the processed antigen is presented along with class 2 MHC molecule, it is then recognized by helper T cell. এটাকে আমরা বলেছিলাম যে রুল অফ 8, তাই না? 1 যদি MHC 1 যদি দ্বারা এক্সপ্রেস হয়, cytotoxic CD8 সেল রিকগনাইজ করবে, 2 দ্বারা যদি হয় তাহলে CD4 সেল, মানে টোটাল 8 হবে। আচ্ছা, যখন ADCC অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, তার আগে আমরা বলি যে একটা কথা বললাম এখানে যে কোন অ্যান্টিজেন ক্লাস 2 MHC দ্বারা এক্সপ্রেসড হবে আর কোন অ্যান্টিজেন ক্লাস 1 MHC দ্বারা এক্সপ্রেসড হবে, এটা কিন্তু আমরা জানি। যেটা হলো, তো যদি এক্সট্রা সেলুলার কোনো অ্যান্টিজেন সেলের মধ্যে ঢোকে, অ্যান্টিবডি মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে, এবং ওটাই যদি আবার এক্সপ্রেসড হয়, তাহলে এটা সাধারণত MHC 2 দ্বারা, এবং ব্যাকটেরিয়া যদি বাইরে থেকে আসে এটা এনগালফ করলো তারপরে আবার প্রেজেন্ট করলো, এটা হলো MHC 2, বা অন্য কোনো অ্যান্টিজেন যদি ঢোকে। আর যদি ইন্ট্রাসেলুলারলি প্রডিউসড অ্যান্টিজেন যদি এটা প্রসেস করে প্রেজেন্ট করে পরে, এটা হলো MHC 1 দ্বারা এক্সপ্রেসড, এবং যেটা সাইটোটক্সিক টি সেল রিকগনাইজ করে। তাহলে এটা কোন ধরনের অ্যান্টিজেন ইন্ট্রাসেলুলার তৈরি হয়? একটা হলো ভাইরাল অ্যান্টিজেন আর একটা টিউমার অ্যান্টিজেন। হ্যাঁ, তাহলে ভাইরাস ইনফেক্টেড সেল এবং টিউমার সেল infected cell অথবা T cell, tumor cell, they are deficient of interleukin 1, ঠিক আছে? যেগুলোকে those cells cannot be killed by, that is cytotoxic T cells cannot recognize those cells which are deficient in MHC1 molecules. So those cells which are deficient in MHC molecules, or those cells which have no MHC1 molecule, those are killed by natural killers. বেছে বেছে ওটাকে কিল করে, যেটা আছে সেটাকে কিল করে না, যেটাতে নাই MHC1 নাই বা কম আছে বেছে বেছে সেটাকে NK সেল কিল করে, ঠিক আছে? NK সেল কিলিং এর মেকানিজমটা কি? বাই প্রডিউসিং পারফোরিনস এন্ড গ্যানজাইমস, কাছে গিয়ে পারফোরিন গ্যানজাইম, এটাকে বলা হয় কিচ অফ ডেথ। হ্যাঁ, এটা কাছে গেল, পারফোরিন গ্যানজাইম দিয়ে দিল, বাস মরে গেল, এরকম। আচ্ছা, আরেকটা আছে, সেটা হলো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। ইট ইজ অলসো ওয়ান অফ দি ফাংশনস অফ ন্যাচারাল কিলার সেল। এটা কিভাবে করে? যে when antibody immunoglobulin G is produced against a bacteria or antigen, that immunoglobulin G binds with that bacteria, and when it comes in contact with NK cell has receptor for Fc portion of the immunoglobulin G, macrophage মতো এটারও আছে। যার ফলে যখন ইন্টারাকশনটা হয়, NK cell produces perforins and enzymes and kills the bacteria extracellularly. স্যার শেষ হয়ে যাবে কিন্তু 90 মিনিট তো। আচ্ছা, ঠিক আছে। যেহেতু লার্জার, এই হেলমিট গুলা কিন্তু ইওসিনোফিল দ্বারাও ইমিউনোগ্লোবুলিন ই দ্বারা বাইন্ড করলে ইওসিনোফিলের সারফেসে ইমিউনোগ্লোবুলিন ই রিসেপ্টর আছে, ওর সাথে বাইন্ড করলে এক্সট্রা সেলুলারলি লাইসোজোমাল এনজাইম রিলিজ করে দিয়ে হেলমিটকে কিল করে দেয়, ঠিক আছে? তাহলে এইটুকু থাকলো। তোমরা কতজন ছিল আজকে? হ্যাঁ, শেষ নাকি? 12 কেন, 22 দেখলাম একটু আগে। হ্যাঁ, কাকুলি আসো নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কতজন আছে ওরা? এখন আছে 112। তো ঠিক আছে, তাহলে এরকম এটা 3টার সময় ক্লাস করতে সমস্যা নেই তোমাদের নাকি? বলো।
না স্যার আগের টাইমে ভালো। স্যার ওই আগেরটাই ভালো। আগের টাইম স্যার। সকালে হলে ভালো হয় স্যার। আচ্ছা শোনো, সকালে যেটা নেওয়া সকালে যাবে। বৃহস্পতিবারে 11:30টায় যদি নিতে পারি হবে, বা 12টায়? জি স্যার, 3টা ছাড়া স্যার অন্য যে কোনো টাইমে প্রবলেম হওয়ার কথা না, মানে দুপুরের দিকে। তাই স্যার 11টা থেকে 12টার একটা ক্লাস আছে। আরেকটা ক্লাস আছে, সেটাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তোমরা। আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার তোমাদের কতজনের কোভিড হয়েছে এ পর্যন্ত জানো নাকি? নাই, ঠিক আছে। কাকলি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কি হলো এত বুঝলাম না, প্রথম পাচ্ছিলাম না, পরে দেখি হঠাৎ করে আবার ঢুকে গেলাম। স্যার ওইটা স্যার আমি আপনাকে পরে দেখিয়ে দিব। ওইটা দিয়ে ঢুকলে আপনি সরাসরি হোস্ট হিসেবেই ঢুকে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আজকে কি হলো? আজকে হোস্ট হিসেবে? না, হোস্ট হিসেবে স্যার। এটা তো আমি যে লিংকটা দিয়েছি স্যার, লিংক দিয়ে ঢুকেছেন। আর আচ্ছা, ওটা দিয়ে বুঝছি। ঢুকলে সরাসরি বিসেশন থেকে ঢুকলে আপনি হোস্ট হিসেবে ঢুকে যাবেন। তুমি প্রথমে কোর্স করো নাই আর কি, হ্যাঁ না? ঠিক আছে। হ্যাঁ স্যার, ওইটা আরেকদিন আমি দেখিয়ে দিব। আজকে আমি খুব ব্যস্ত ছিলাম প্রিন্সিপাল স্যারের এখানে, আমি 1টা পর্যন্ত ওখানে ওইটা নিয়েই ছিলাম। হ্যাঁ, অনেক ঝামেলা, কিছু না। যাক, শেষ পর্যন্ত হয়েছে আর কি। আচ্ছা স্যার, শুনবো পরে। হ্যাঁ ঠিক আছে। জি আচ্ছা স্যার, জি স্যার। আচ্ছা, ভালো থাকুন। আচ্ছা, ভালো থাকুন।